সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা আলোচনা করছিলাম বৃত্ত নিয়ে। বৃত্তের আমরা টাইপ ভিত্তিক উদাহরণ দেখছিলাম। তো টাইপ ভিত্তিক উদাহরণের লাস্ট টাইপে ছিল টাইপ 8, যেখানে আমরা আলোচনা করেছিলাম একটি বৃত্তের প্রতিবিম্ব কিভাবে আঁকতে হয় এটা নির্দিষ্ট রেখার সাপেক্ষে। তো আজকে আমরা টাইপ 9 নিয়ে আলোচনা করবো। টাইপ 9টা আমাদেরকে বলতেছে পরামিতিক বৃত্তের সমীকরণ। পরামিতিক বৃত্তের সমীকরণ জিনিসটার ক্ষেত্রে আমাদেরকে আগে বুঝতে হবে যে এখানে যে কথাটা লেখা আছে পরামিতিক, ইংরেজিতে এটাকে বলা হয় প্যারামেট্রিক। তো এই ধরনের সমীকরণগুলো আসলে কি মিন করে? আমরা জানি আমাদের যে সমীকরণটা হয় বৃত্তের, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এই টাইপের যে সমীকরণগুলো, এখানে আমরা জানি এক্স একটা ভেরিয়েবল এবং ওয়াই এখানে একটা ভেরিয়েবল। তাহলে এক্স এবং ওয়াই দুটো কিন্তু ডিরেক্ট ভেরিয়েবল এখানে, তাই না? এখন কোনো কারণে আমি যদি বলি যে এক্সটা আবার অন্য একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, হয়তো এক্সটা টি কিংবা থিটার উপর ডিপেন্ডেন্ট, অথবা ওয়াই হচ্ছে অন্য একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, টি কিংবা থিটার উপর ডিপেন্ডেন্ট, তাহলে এই যে এক্স এবং ওয়াই মেইন ভেরিয়েবল হওয়া সত্ত্বেও অন্য একটা ভেরিয়েবলের উপর যে ডিপেন্ডেন্ট হয়, এই টাইপের সমীকরণগুলোকে বলা হচ্ছে প্যারামেট্রিক বা পরামিতিক সমীকরণ আর কি। অর্থাৎ নির্দিষ্ট ভেরিয়েবলটা অন্য কোনো একটা ভেরিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট হবে। তো আমরা যদি এটা একটা থিওরি দেখতে চাই যে পরামিতিক বৃত্তের সাধারণ সমীকরণ যেটা হবে, সেখানে আমাদের যে এক্স থাকবে সেই এক্স কে আমরা ধরে নিব এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি, এবং আমরা যে ওয়াই, সেই ওয়াইটাকে আমরা ধরে নিব এ সাইন থিটা প্লাস সি। তাই এখানে একটা জিনিস ভালোভাবে মনে রাখা প্রয়োজন, আমরা এক্সটাকে যেহেতু ধরতেছি এখানে এ কস থিটা প্লাস বি এবং ওয়াইটাকে ধরতেছি এ সাইন থিটা প্লাস সি, এখানে এই কস থিটা এবং সাইন থিটা, এখানে আমরা দেখতে পাচ্ছি কস এবং সাইন কিন্তু আমাদের কি, আমাদের এক একটা এটাকে বলা হচ্ছে আমাদের অপারেটর, এবং থিটা এবং এখানে যে একটা থিটা, এই দুইটা কিন্তু হচ্ছে আমাদের প্যারামিটার। তাহলে কস এবং সাইন হচ্ছে এখানে অপারেটর এবং থিটাটা হচ্ছে আমাদের প্যারামিটার। তাহলে এই থিটা প্যারামিটারের মাধ্যমে আমরা এক্স এবং ওয়াই কে রিপ্রেজেন্ট করলাম, এবং যেহেতু আমরা রিপ্রেজেন্ট করতেছি, তা আমরা এখানে বি নামক একটা কনস্ট্যান্ট দিচ্ছি এবং সি নামক একটা কনস্ট্যান্ট দিচ্ছি। কিন্তু কেন দিচ্ছি সেটা একটু পরে আমি বলতেছি তোমাদেরকে। তো আমরা ধরে নিচ্ছি যে প্যারামেট্রিক সমীকরণের ক্ষেত্রে অর্থাৎ বৃত্তের জন্য আমরা এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি এবং ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা প্লাস সি দ্বারা অভিহিত করবো আমরা। এবার যদি কোনো কারণে বৃত্তটার কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের শর্ত হচ্ছে এক্স ইকুয়াল টু এ কস থিটা, এবং এখানে একটু ভুল হয়েছে, এখানে এটা এক্সটা হবে না, এখানে হবে ওয়াই। আমি কারেকশন করে দিচ্ছি। এখানে হচ্ছে এই জায়গাটাতে একটু ভুল হয়েছে আমাদের। মাউস পয়েন্টার দিয়ে কাজ করতে একটু সুবিধা হচ্ছে। ওকে, তাহলে এই জায়গাটায় হচ্ছে আমাদের ওয়াই হবে। ওকে, সো ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যে আগে ছিল আমাদের এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি, এবং পরে হয়ে গেল আমাদের এ কস থিটা শুধুমাত্র। তাহলে দুটোর ভিতরে ডিফারেন্সটা কোথায়? যে এটা ছিল সকল বৃত্তের জন্য, এবং এটা হচ্ছে সে সকল বৃত্তের জন্য যে সকল বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে। তার মানে কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 0 এবং ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে 0। তাহলে সেক্ষেত্রে আমরা এই এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি এবং এক্স ইকুয়াল টু এ কস থিটা দুটোর ভিতরে পার্থক্য হচ্ছে তখনই পসিবল যখন বি এর মানটা আমরা 0 বসাবো, এবং আবার একইভাবে আমরা যদি সি এর মানটা 0 বসাই, তাহলে কিন্তু আমাদের এই সমীকরণে আসা পসিবল, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা আসা পসিবল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বি এবং এই সি, এই দুইটা আসলে একটা যে বৃত্ত দেওয়া থাকবে সেই বৃত্তের কেন্দ্র নির্দেশ করছে। আমি আবারও বলতেছি এই জিনিসটা, যে এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি আমরা ধরলাম, এবং যখনই বৃত্তটার কেন্দ্র মূল বিন্দুতে হয়ে গেল, তখন আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র এক্স ইকুয়াল টু এ কস থিটা হচ্ছে। এখানে যে আরেকটা বি ছিল, সেই বিটা কিন্তু আমার থাকতেছে না, কারণ আমরা জানি যে একটা বৃত্ত যদি কেন্দ্র মূল বিন্দুতে হয়, তাহলে সেক্ষেত্রে তার এক্স এর স্থানাঙ্ক 0 হয়। তার মানে বিটা অবশ্যই এক্স এর স্থানাঙ্ক রিপ্রেজেন্ট করে, দ্যাটস ওয়াই বিটা এখানে গিয়ে 0 হয়ে গিয়েছে, এবং এখানে যে সিটা সেটা হচ্ছে কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক রিপ্রেজেন্ট করে, দ্যাটস ওয়াই এখানে সেটা 0 হয়ে গিয়েছে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের যে প্যারামেট্রিক ইকুয়েশন ধরবো, সেই ইকুয়েশনের ক্ষেত্রে বি এবং যে সি সেটা একাধারে আমাদের বৃত্তের কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক এবং বৃত্তের কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক রিপ্রেজেন্ট করবে। এখন তাহলে আরেকটা কথা থাকে, সেটা হচ্ছে যে আমাদের এই যে এ এবং এখানের যে এ, এই দুইটা এ আসলে কি মিন করতেছে? আমরা হয় বুঝলাম যে কস থিটা এবং সাইন থিটার মাধ্যমে একটা প্যারামিটার হিসাবে আমি এক্স এবং ওয়াই কে রিপ্রেজেন্ট করলাম, তাহলে কেন আমার এখানে এ গুণ দেওয়া লাগলো সেটাও আমরা একটু পরেই দেখতে পাবো। আমরা তার আগে একটা গাণিতিক উদাহরণ টাইপের একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু 3 cos থিটা প্লাস 1 এবং ওয়াই ইকুয়াল টু 3 sin থিটা প্লাস সি, এই সমীকরণ কি নির্দেশ করে? যদি এটি বৃত্ত নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে এর কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, তাহলে আমরা
এই ধরনের প্যারামেট্রিক ইকুয়েশন যদি আমাদের দেয়া থাকে, সেই প্যারামেট্রিক ইকুয়েশন থেকে যদি আমরা আমাদের যে বৃত্তের আদর্শ সমীকরণ সেই ফর্মেটে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের যে প্যারামিটার গুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করে লিখতে হবে। অর্থাৎ এখানে x = 3 cos θ + 1 ছিল, তাহলে আমাদের এই 1টাকে এই পাশে আনবো, অর্থাৎ x - 1 = 3 cos θ এভাবে লিখবো, এবং y-টাকেও আমরা এভাবে সাজিয়ে y - 2 = 3 sin θ এই ফরম্যাটে লিখবো। তাহলে এইটা করার আসলে কারণ কি? আমরা জানি আমাদের যে বৃত্তের আদর্শ সমীকরণ, সেই আদর্শ সমীকরণের কোথাও কিন্তু থিটা নামক কোনো প্যারামিটার ছিল না। আমাদের ওখানে ছিল শুধুমাত্র x এবং y, x এবং y নামক দুইটা ভেরিয়েবল ছিল। যদিও gx বা fy এর ক্ষেত্রে g এবং f এই দুটো কিন্তু আলটিমেটলি কনস্ট্যান্ট, কেননা একটা নির্দিষ্ট বৃত্তের কেন্দ্র কিন্তু নির্দিষ্ট। তাহলে এই যে g এবং f এটা কিন্তু নির্দিষ্ট একটা মান, বাট x এবং y কিন্তু ডিফারেন্ট পয়েন্ট সঞ্চারপথের জন্য। তার মানে আমাদের x এবং y-টা শুধুমাত্র ভেরিয়েবল ছিল আমাদের একটা আদর্শ বৃত্তের সমীকরণে। তাহলে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সমীকরণে থিটা রয়েছে, তার মানে আমাদেরকে এই থিটাটাকে বাদ দিতে হবে। অর্থাৎ আমরা যদি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে যদি বর্গ করি এবং বর্গ করার পর যদি যোগ করি, তাহলে দেখো এখানে cos স্কয়ার থিটা চলে আসবে, দুঃখিত, এখানে 9 cos স্কয়ার থিটা চলে আসবে, এবং এখানে চলে আসবে 9 sin স্কয়ার থিটা। তাহলে আমি যদি এটাকে যোগ করি, তাহলে যদি 9 কমন যায়, তাহলে কিন্তু sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1 হয়ে যায়। তাহলে কিন্তু আমাদের ইজিলি কিন্তু আমাদের যে থিটাটা আমরা প্যারামিটার হিসেবে বাদ দিতে চাচ্ছিলাম, সেটা কিন্তু আমরা ইজিলি বাদ দিতে পারতেছি। তো যদি কোনো কারণে, এবার আমি এই প্রশ্নের উত্তর আসতেছি, কেন এখানে আমাদের দুই ক্ষেত্রে a দেওয়া প্রয়োজন? যদি কোনো কারণে এখানে a এবং এখানে যদি b বা অন্য কোনো জিনিস হতো, তাহলে সেক্ষেত্রে কি হতো? এখানে 3 cos θ হইতো, এখানে হয়তো বা তোমার 4 sin θ হতো। তাহলে কিন্তু এখানে 3 স্কয়ার cos স্কয়ার θ এবং 4 স্কয়ার sin স্কয়ার θ একসাথে যোগ করলে কিন্তু আমাদের 1 চলে আসে না, আমাদের অন্য কিছু চলে আসে। দ্যাটস ওয়াই আমাদের যেহেতু প্যারামিটারটাকে বাদ দিতে হবে, দ্যাটস ওয়াই আমাদের এখানে 3 এবং এখানেও যেমন 3 আমরা ধরেছি, ঠিক তেমনি আমাদের এই জন্য প্যারামিটার যখন ধরবো তখন আমাদের এই a এবং এই a এর মান অলওয়েজ সমান হতে হবে, অর্থাৎ cos θ এবং sin θ এর সহগ অলওয়েজ সমান হতে হবে। তোমরা দেখেছিলে এটা আদর্শ বৃত্তের সমীকরণ x স্কয়ার এবং y স্কয়ারের সহগ অলওয়েজ সমান হয়। ঠিক তেমনি আমাদের প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে একটা বৃত্তের জন্য আমাদের যে cos θ এবং sin θ থাকবে, তাদের যে সহগ থাকবে সেই সহগের মানটাও কিন্তু সমান হতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ম্যাথটাকে সলভ করতে পারবো না। তো আমরা যদি একটু সামনের দিকে আগাই, আমরা 1 নম্বর সমীকরণকে বর্গ করব এবং 2 নম্বর সমীকরণকে বর্গ করে যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে এই 3 এই জিনিসটা চলে যাচ্ছে, যেটা বলেছিলাম cos স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটা চলে গিয়ে জাস্ট কেবলমাত্র একটা কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা x - 1 এর হোল স্কয়ার প্লাস y - 2 এর হোল স্কয়ার = 3 স্কয়ার পাচ্ছি। তাহলে আমরা জানি একটা আদর্শ বৃত্তের সমীকরণ ছিল x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার = r স্কয়ার। তাহলে এটা একটা আদর্শ ফরম্যাটে আমরা নিয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 3 স্কয়ারটা ছিল, আমরা জানি r স্কয়ার হয়, তার মানে এখানে যে 3টা, এই 3টা কিন্তু একটা বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করতেছে। তাহলে এই 3টা আসলে প্রকৃতপক্ষে কি ছিল? এই 3টা কোথায় ছিল? এই 3টা ছিল sin θ সহগ এবং অথবা cos θ সহগ। তাহলে আমরা বলতে পারি, আরো একটা জিনিস আমরা বলতে পারি যে আমাদের যে এখানে x এবং y-টাকে আমরা একটা প্যারামিটারের মধ্যে প্রকাশ করলাম, এখানে যে sin θ এবং cos θ এদের যে সহগ, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশনের তোমার ব্যাসার্ধ নির্দেশ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে a এবং a দুইটা একই জিনিস, এবং এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, এবং আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ কখনোই একাধিক হতে পারে না। দ্যাটস ওয়াই এই a এবং এই a অবশ্যই তাদেরকে সমান হতে হবে, অর্থাৎ cos θ এবং sin θ সহগটাকে সমান হতে হবে। এবং আমরা আরো একটা জিনিস জানতে পারলাম যে আমাদের যে এই x এর সাথে যে একটা কনস্ট্যান্ট যোগ আকারে থাকবে এবং y এর সাথে যে একটা কনস্ট্যান্ট যোগ আকারে থাকবে, সেই দুটা আর কেউ নয়, সেই দুটা হচ্ছে আমাদের যে বৃত্তের কেন্দ্র থাকবে সেই বৃত্তের x এর স্থানাঙ্ক, এবং আমাদের যে বৃত্তের কেন্দ্র থাকবে তার y এর স্থানাঙ্ক। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমি যদি ইন শর্টে আরেকবার বলতে চাই, একটা বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ হবে x = a cos θ + b এবং y = a sin θ + c। এখানে আমাদের যে sin θ এবং cos θ এদের যে সহগ, সেই সহগদ্বয় একই হইতে হবে, এবং সেটা হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করবে। এবং আমাদের যে এই b এবং আমাদের যে এই c, এই দুটো হচ্ছে বৃত্তের কেন্দ্রের x এবং y এর স্থানাঙ্ক নির্দেশ করবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা আমাদের এক্সারসাইজ টু বি ডানের একটা মেথড চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের বলা আছে যে একটি বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ 2x = b cos θ - 1 এবং 2y = b sin θ + 1। তো বৃত্তটির কার্তেশীয় সমীকরণ, কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে আমরা এখানে যে b এবং এই দুটো ইকুয়েশন যে আমরা পেলাম, এখান থেকে হচ্ছে জাস্ট কি করব, আমরা বিটাকে গুণ করে দিব, অর্থাৎ b cos θ লিখবো, দেন মাইনাস b লিখবো। আবার এটাকে যদি গুণ করে দিই তাহলে b sin θ লিখবো এবং প্লাস b লিখবো। তারপরে অ্যাজ ইউজুয়াল আগের ম্যাথটার মতো আমরা যে এখানে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে এবং এখানে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে, এটাকে এই পাশে নিয়ে যাব। তার মানে এখানে শুধুমাত্র পড়ে থাকবে b cos θ এবং এখানে পড়ে থাকবে শুধুমাত্র b sin θ।
তাহলে এরপরে আমাদের কাজ হচ্ছে এটাকে 1 নম্বর সমীকরণ ধরা এবং এটাকে 2 নম্বর সমীকরণ ধরার পরে এটাকে বর্গ করা দেন দুটাকে যোগ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে cos θ এবং sin θ এটাকে কিন্তু আমরা বাদ দিতে পারবো। তাহলে আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে b cos θ, এই cos θ সহগ কিন্তু b, আবার দেখো b sin θ, এখানে sin θ সহগ কিন্তু b। তার মানে আমরা বলতে পারি আমাদের যে বৃত্তটা হবে সেই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে, সেই বৃত্তটার ব্যাসার্ধ হবে গিয়ে b। কিন্তু দেখো আমরা যদি উত্তরের দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের সেটা কিন্তু ভুল হচ্ছে, আমাদের কিন্তু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে b/2। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা ছিল ওইখানে আমরা যখন এর আগের ম্যাথটাতে আমরা দেখেছিলাম তখন আমরা কার্তেশীয় পরামিতিক সমীকরণ ধরেছিলাম x = সামথিং, কিন্তু এখানে কি দেওয়া আছে? এখানে কিন্তু 2x = সামথিং দেওয়া আছে। তার মানে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এক্সটা সহগকে এবং ওয়াইটা সহগকে অলওয়েজ 1 রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে এক্সটা সহগ এবং ওয়াই এর সহগটাকে অলওয়েজ 1 রাখতে হবে। যদি 1 রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে এই 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে। তার মানে তখন কিন্তু এখানে b/2 চলে আসবে, এখানে কিন্তু b/2 চলে আসবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে sin θ এবং cos θ সহগ কিন্তু হচ্ছে b/2 এবং এই পাশেও কিন্তু তোমার b/2 চলে আসতেছে। তাহলে আমরা বলতে পারি যে এই নির্দিষ্ট বৃত্তের জন্য ব্যাসার্ধটা হবে হচ্ছে b/2। এবং একইভাবে যেহেতু আমরা এখানে যে 2টা আমরা এই পাশে নিয়ে আসলাম, সেই 2টা যদি এই পাশে নিয়ে আসলাম তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে হাফ, এবং এখানে যেহেতু 2টা নিয়ে আসতেছি তার মানে এখানেও হয়ে যাচ্ছে হাফ। তাহলে আমরা বলতে পারি আমাদের যে হচ্ছে বৃত্তের যে কেন্দ্র হবে সেই কেন্দ্রের স্থানও কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো, যেহেতু আমরা জানি যে এই cos θ সামনে যে কনস্ট্যান্টটা থাকে বা sin θ সামনে যে কনস্ট্যান্টটা থাকে সেটা হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র নির্দেশ করে আর কি। তাহলে এভাবে যদি তোমরা একটু করার চেষ্টা করো তাহলে আশা করি পারবা, এবং তোমাদের উত্তরটা এখানে দেওয়া হলো। এবং অনেক সময় দেখা যায় আমাদের প্রিন্টিং মিস্টেকের কারণে বা টাইপিং মিস্টেকের কারণে হচ্ছে আমাদের উত্তরগুলো অনেক সময় ভুল চলে আসে। তো তোমাদের যদি করতে গিয়ে যদি কোথাও সমস্যা ফেস করো যে ভাই এই উত্তরটা মিলে নেই, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমরা অবশ্যই আলটিমেটলি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো যে ম্যাথটা আসলে ভুল কিনা বা তোমাদের কোথাও ভুল হয়েছে কিনা। তো এবারে আমরা একটু বৃত্তের পোলার সমীকরণ, নতুন একটা টাইপ বৃত্তের পোলার সমীকরণের দিকে যাব। আমরা বৃত্তের পোলার সমীকরণের দিকে যাওয়ার আগে আমরা থিওরি পড়েছিলাম বৃত্তের পোলার সমীকরণ নিয়ে, বা একটা বৃত্তের পোলার সমীকরণ কিভাবে নির্ণয় করে। তো আমি একটু লেখার চেষ্টা করি এখানে। আমাদেরকে হচ্ছে একটা নির্দিষ্ট বৃত্ত থাকবে, সেই বৃত্তের একটা নির্দিষ্ট সেন্টার থাকবে, রাইট? তো সেই সেন্টারটাকে আমরা পোলার, এখানে কি দেওয়া আছে আমাদের কিন্তু এটা সাধারণ সমীকরণ না। এর আগেরটা ছিল হচ্ছে কি, এর আগেরটা ছিল টাইপ 9 যেটা ছিল পরামিতিক সমীকরণ। তার আগের যে টাইপ 1 থেকে টাইপ 8 পর্যন্ত ছিল সেগুলো ছিল বৃত্তের সাধারণ সমীকরণ বা আদর্শ সমীকরণ রিলেটেড, আর এখন টাইপ 10 যেটা সেটা হচ্ছে বৃত্তের পোলার সমীকরণ। তাহলে একটা বৃত্তের পোলার সমীকরণের জন্য তার কেন্দ্রের স্থানাঙ্কটাকে আমরা রো কমা আলফা এটা দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি। তার মানে আমাদের যে পোলার সমীকরণ সেখানে আমরা আমাদের যে বৃত্তের কেন্দ্র সেই কেন্দ্রটাকে আমরা রো এবং আলফা দ্বারা প্রকাশ করব, যেটা কিনা আমাদের আদর্শ সমীকরণে -g, -f কিংবা h, k ছিল। যদি তোমাদের মনে থাকে তাহলে এমন কিছু হওয়ার কথা। এবং আমাদের বৃত্তের গায়ের যে পয়েন্টগুলো বা বৃত্তের সঞ্চারপথের যে পয়েন্টগুলো সেগুলোকে আমরা আমাদের সাধারণ সমীকরণে আমরা প্রকাশ করেছিলাম x, y দিয়ে, কিন্তু না, আমরা এখানে আমাদের যে বৃত্তের পোলার সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, এই বৃত্তের পোলার সমীকরণের যে কোনো পয়েন্টকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করব, যে কোনো পয়েন্টকে আমরা r এবং θ দ্বারা রিপ্রেজেন্ট করব। আমি একটু আঁকি এখানে r এবং হচ্ছে কমা আমাদের হচ্ছে থিটা, আর এবং থিটার মাধ্যমে আমরা হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করব। আমি আসলে মাউস দিয়ে খুব ভালোভাবে আঁকতে পারতেছি না, আমরা অতি শীঘ্রই হচ্ছে কলম ম্যানেজ করার চেষ্টা করব। ওকে, তাহলে আর এবং থিটা দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে একটা বৃত্তের নির্দিষ্ট পয়েন্টকে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা জানতাম যে আমাদের এরকম যদি অবস্থা হয় তাহলে এক্ষেত্রে আমাদের যে পোলার সমীকরণটা হয় সেটা হচ্ছে গিয়ে r² প্লাস ρ² মাইনাস 2r রো cos θ মাইনাস আলফা ইকুয়াল টু a²। তাহলে এই জিনিসটা আমি আর লেখার চেষ্টা করছি না, আমি হচ্ছে ডিরেক্ট হচ্ছে একটা ম্যাথে চলে যাচ্ছি। ম্যাথে এখানে লেখা আছে, তো আমি এখান থেকে বলার চেষ্টা করি। এখানে দেওয়া আছে, দেখো এখানে আমাদের প্রশ্নটা প্রথমে একটু আমরা পুরো প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে যে বৃত্তের কেন্দ্র 5,90 ডিগ্রি, তার মানে আমাদের যে রো সেটার মান হচ্ছে 5 এবং আমাদের যে আলফা সেই আলফার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে
এবং বৃত্তটা হচ্ছে পোলগামী, তাহলে তার সমীকরণ নির্ণয় করো। আমাদের যে পোল কথাটার মানে হচ্ছে 0,0 পয়েন্টগামী আর কি। যদি 0,0 পয়েন্ট হয়, আমরা একটু আরেকবার রাখবো একটা জিনিস, যদি আঁকি তাহলে ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হবে। আমরা যে কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থা দেখি, ধরলাম আমাদের এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে আমাদের যে এই নির্দিষ্ট পয়েন্টটা ছিল, অর্থাৎ আমাদের যে মূল বিন্দুটা ছিল, সেই মূল বিন্দুটা ছিল কি? মূল বিন্দুটা ছিল হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের জন্য ছিল হচ্ছে আমাদের 0 এবং 0 ছিল। কিন্তু তুমি যখন হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থা থেকে যখন একটু পোলার স্থানাঙ্কে যাবা, তখন জানো এক্স এর মানটা আর রিপ্রেজেন্ট করে এবং ওয়াই এর মানটা থিটা রিপ্রেজেন্ট করে। তার মানে যখন তোমার পোলার স্থানাঙ্ক যখন তোমার 0,0 হবে, তার মানে আর এর মান 0 এবং থিটার মানও তোমার 0 আসবে। তাহলে পোল, যদি আমাদের পোলার সমীকরণের ক্ষেত্রে পোল বা মূলবিন্দু বলতে বোঝাবে 0,0 এবং সেটা হচ্ছে r = 0 এবং থিটা = 0। তাহলে একটা নির্দিষ্ট বৃত্তের পোলার সমীকরণ ছিল, আমরা লেজারে ফেরত যাই, একটা নির্দিষ্ট বৃত্তের পোলার সমীকরণ ছিল হচ্ছে গিয়ে r² প্লাস রো স্কোয়ার মাইনাস 2r রো cos থিটা মাইনাস আলফা ইকুয়াল টু a স্কোয়ার ছিল। তো আলটিমেটলি এখানে একটা ইকুয়াল a স্কোয়ার আসেনি, এখানে ইকুয়াল a স্কোয়ার দিতে হবে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে a স্কোয়ার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আসল সমীকরণ ছিল, সেখানে আমরা জানি যে আমাদের যে কেন্দ্র দেওয়া আছে, আমাদের অলরেডি কেন্দ্র দেওয়া ছিল, কেন্দ্র দেওয়া ছিল হচ্ছে r,90, সো 5,90। সো আমাদের এখানে যে রো, এই রোটার মান হবে হচ্ছে 5, দ্যাটস আমরা 5 স্কোয়ার লিখেছি। এবং তারপরে কি ছিল? -2r রো। সো এখানে রো এর মান আবার আমরা 5 বসিয়েছি। দেন cos থিটা মাইনাস আলফা ছিল। সো আলফার মানে এখানে কত? 90 ডিগ্রি, যেহেতু বৃত্তের কেন্দ্র থিটা 90 ডিগ্রি, ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার। যেহেতু আমাদের এখানে আমাদের কেন্দ্র ব্যাসার্ধ কিন্তু আমাদের জানা নেই, আমাদের কেন্দ্র জানা আছে, কেন ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি, ব্যাসার্ধটার মান হচ্ছে a এর সমান, তারপরে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধটা হচ্ছে এখানে a স্কোয়ার। তো এখন এরপরে বলা আছে যে এই বৃত্তটা পোলগামী। পোল মানে কি? আর এর মান 0 এবং হচ্ছে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, এইটা গামী। তার মানে আমরা যেখানে আমরা আর পাচ্ছি সেখানে আমরা 0 বসাবো, যেখানে থিটা পাচ্ছি সেখানে আমরা 0 বসাবো। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের আর ছিল, সো আর এর মান যদি আমরা 0 বসাই তাহলে 0, দেন এখানে যদি আর এর মান যদি 0 বসে যায় তাহলে পুরোটাই কি হয়ে যায়? পুরোটাই 0 হয়ে যায়, সো এটা 0। তাহলে আমাদের যে a স্কোয়ার, সেই a স্কোয়ারের মান পাচ্ছি আমরা 5 স্কোয়ারের সমান। তার মানে আমরা আমাদের যে নির্দিষ্ট কেন্দ্র, নির্দিষ্ট ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা আমরা পেলাম হচ্ছে 5, এবং আমাদের যে নির্দিষ্ট কেন্দ্র সেটা তো দেওয়া ছিল 5,90। সো আমরা যদি আমাদের প্রকৃতপক্ষে মানটা এখানে বসিয়ে দিই, আলফার মানটা আমাদের এ এর মানটা আমাদের অজানা ছিল, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a, সো আমাদের এর মানটা যদি 5 বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের যে আদর্শ সমীকরণ সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা r² প্লাস 5² মাইনাস 2r, এভাবে করে দুটো সমীকরণ পাচ্ছি। তো এরপরে যদি হচ্ছে আমরা একটু সমীকরণটা একটু সিম্পলিফাই করি, তাহলে আমরা এখান থেকে পাবো r মাইনাস 10 sin θ = 0। তাহলে যেটা কিনা আমাদের হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, বৃত্তের পোলার সমীকরণ নির্দেশ করবে। তো যদি বৃত্তের পোলার সমীকরণের ম্যাথ আসে, তাহলে আশা করি সবাই পারবা। তো এরই মাধ্যমে আমাদের বৃত্তের যে 4.1 সেটা আমরা শেষ করলাম। তো আমরা পরবর্তী ভিডিওতে 4.2 এর থিওরি এবং অনওয়ার্ডস আমরা এর ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো সে সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।